ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার। আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়, সেই মিটিং এ ছিলেন আমাদের অজিত ডোভাল এবং শেখ হাসিনা, আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না। এই মার্চে শেখ হাসিনা চলে আসবে আপনাদের দেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর নির্ভর করছে। ওয়াকারুজ্জামানের কিন্তু মোটামুটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে। ওনার মাথায় যা বোঝানোর ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সামলাবেন উনি। ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা ছড়িয়ে পড়ছে। কি হচ্ছে আদতে সব মিলিয়ে, বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে? ৩২ নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে, তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল, যে এতে আমার কোনো সন্দেহ নেই। জেনারেল ওয়াকার একজন ভারত ও আওয়ামী পন্থী মুখোশের অন্তরালে। তিনি একজন আওয়ামী, মূলত আওয়ামী, এবং আওয়ামী মানে ভারতীয় দালাল। এর মাঝখানে আলোচনায় কিছুটা গুঞ্জন আসছে যে স্যান্ড পার্টি নিয়ে চীন এবং আমেরিকা তারা একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে, অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটার গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্টে হবে না, লাইফ ইন দ্য ফিউচার। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা উদ্যান থেকে একজন ছিনতাইকারীকে ধরা হলো। দর্শক সরাসরি দেখছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে প্রধান ভাষণ দেন এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে, এটা কিন্তু আমরা টের পাইছি, আর এই বিষয়ে কিন্তু কথাও বলছি। এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই। অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার, আপনার তাদের পাছা মনে করেন ফুইলা লাল হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা। ওয়াকার সাহেব, আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে। তা তো ভালোই, তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা, দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারি থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তো আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? কি দেখছেন বলছিলাম না যে ভাই, যে এদের পাছার ভিতরে আগুন ধরে যাইব। আগুন ধরছে। আমার একটা প্রশ্ন পিনাকির কাছে, যে বর্তমান তো এটা আপনাদের সরকার, এই অন্তর্বর্তীকালের সরকার তো আপনাদের সরকার, তাহলে দেশে কেন আসছেন না? বলেন, দেশে কেন আসেন না? বহির্বিশ্বে থেকে একের পর এক মনে করেন বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় না, টাকা পয়সা খায়া আপনার যে ইউনূস সরকারের না, এখন দেশে কেন আসেন না? দেশে আসেন কারণ জানে যে দেশে আসলে আপনাদের পিছন দিয়ে ভরে দেওয়া হবে, তাই না? এর জন্য আপনারা দেশে আসতেছেন না। দেশে আসেন মিয়া, সাহস থাকলে দেশে আসেন। আর বলতেছেন যে সেনাবাহিনীর প্রধান উনি কে? দেশের সম্পর্কে উনি তো আমাদের পাহারাদার না, পাহারাদার। তো পাহারাদার উনি কথা বলবো না, কথা কি তার বাপে বলবো? এখন মুখটা খারাপ হয়। আমাদের বাংলাদেশের সংবিধানে কি এই অন্তর্বর্তীকালে সরকার আছে? এই অন্তর্বর্তীকালে সরকারের থেকে বেশি পাওয়ার রাখে বাংলাদেশের সেনা প্রধান। কি বুঝতেছো চন্দু? বাংলাদেশের সেনা প্রধান বেশি পাওয়ার রাখে, তাই উনি কথা বলবো না। কথা কি তোর ওই বাপেরা কথা বলবো? 100 বার কথা বলবো। তোদের 14 জনের নামে মামলা পর্যন্ত হয়েছে। ওই যে শুনলি না প্রথম যে শুনাইলাম আপনার বক্তব্যটা শওকত স্যারের, কি শুনছেন? যে সব কটারে মনে করেন আইনের আওতায় আনা হবে এবং কঠিন ভাবে তাদেরকে মনে করেন বিচারের মুখোমুখি হতে হবে।
সব কয়টা। বাংলাদেশে এই পর্যন্ত যত লুটপাট করছস এবং দেশটাকে যে কি পরিমাণ অস্থিতিশীল করছস, পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চাস, তাই না? তাহলে আমি আবারও বলতে চাই, দেশে আয়, তোদের সরকার তো আয়, দেশে আয়। পাশার ভিতরে পাওয়ার থাকলে দেশে আস নাকে, দেশে আয়। কথা কো মান্দাগানা ভাই, মুখটা খারাপ হয় ভাই, প্লিজ কিছু মনে করবেন না ভাই। এদের কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। আর ওর মুখের ভাষা তো আগে থেকেই খারাপ, মানে সিনিয়র দেখে না, আপনার জুনিয়র দেখে না, মুখ খারাপ করে মনে করেন বসে থাকে। তো কি বলবো, বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনা প্রধান আছে, তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু গ্রুপ এদের এগেনস্টে মনে করেন দাঁড়াই গেছে। আরো পাওয়ার দাঁড়াবে, কি আরো মানুষও দাঁড়াবে, আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেনস্টে মনে করেন দাঁড়াবে। পাওয়ার মানে কি, আরো আইনজীবী দাঁড়াবে, আরো জনসংখ্যা দাঁড়াবে। এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না, সবকটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে। পালাবেন না, কি পালাবেন না কেউ। আর যারা নাকি এই সমন্বয়কদের ঠিকানা জানেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, সব কটার বিচার এই বাংলার মাটিতে হবে। কারণ বাংলাদেশের সেনা প্রধান তিনি মনে করেন, ওই যে বলছিলাম না যে তাকে মনে করেন ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো। তিনি বর্তমান আমার মনে হয় ভাই, মনটা কইতাছে ভাই, যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করেন আইসা পড়ছে। আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গোষ্ঠী যে বাজার আছে, সব কয়টার এই বাংলার মাটিতে মনে করেন বিচার অবশ্যই হবে। খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের। ইনশাল্লাহ অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় সুনিশ্চিত। আর যে 14 জনের মনে করেন কথা বললাম, এটাও ইনশাল্লাহ আমরা সাকওয়াত স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কয়টাকে আইনের আওতায় আনবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব একটা গরম বক্তব্য রাখছেন। হ্যাঁ, বিপ্লবী বক্তব্য আমি মনে করি। আমার কাছে মনে হয়েছে যে বিপ্লবী, তবে 2-3 বার শুনলাম পুরো বক্তব্যটা। কানটা দিয়ে শুনতেছিলাম, কিন্তু তাকায় ছিলাম ওনার চেহারার দিকে। উনি অনেক রাগ সংবরণ করছেন। হ্যাঁ, মানে কথা বলতে বলতে না একটু উত্তেজিত হয়ে যাচ্ছিল। তখন বুঝতে পারছে যে না, কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল। সামনে মিডিয়া, আবার নিজেকে কন্ট্রোল করছে। যে কথাগুলা বলছে, এই কথাগুলা উনি ধৈর্য সহকারে শুনতে বলছে প্রথম। যে আপনারা শুনেন, আপনাদের উপকার হবে, আসলে উপকার হবে যদি এই কথাগুলো আমরা শুনি। আর না শুনলে কি হবে? অপকার। কি অপকার হইতে পারে? হ্যাঁ, সেনা শাসন আসতে পারে, এই তো নাকি? আর কি হবে? সেনা শাসন আসবে। কিন্তু সেনা শাসন আসাটা কি ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, হায় মনে হইতেছে কি জানেন, চোর ডাকাইতের দেশ তো। ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখবেন সব জায়গায় খালি চোর আর ডাকাই। এই দেশে যে এত চোর ডাকাই, এটা আগে জানতাম না। এই 7 মাসের অভাবে বুঝছেন, সবাই চোর ডাকাইত হয়ে গেছে। আর এই 7 মাস কিন্তু ধৈর্য সহকারে ওয়াকারুজ্জামান সাহেব সব ফলো করতেছিল এবং ওনার বক্তব্যের মধ্যে সব উঠে আসছে। উনি খুব সোজাভাবে বলছে, যে জায়গাটা উনি আঙুল তুলছিল ওই জায়গাটা কিন্তু উনি বলছিল এনাফ ইজ এনাফ, এখানে ফুল স্টপ দেন। হ্যাঁ, এখানে ফুল স্টপ দেন। আসলে ফুল স্টপ দেওয়া উচিত। অতিরিক্ত হয়ে গেছে তো, অতিরিক্ত। কেউ তো কাউরে মানতেছে না। কে শুনে কার কথা? সবাই বুঝছেন দেশপ্রেমিক, সবাই দেশপ্রেমিক, কিন্তু কেউ জুলাই আগস্টের দিনগুলা মনে করে না, সব ভুলে গেছে। এই ওয়াকার সাহেবকেও কিন্তু কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েন নাই। কিন্তু একবার ভাইবা দেখেন তো,
ওই 5ই আগস্টের ছাত্র জনতার সঙ্গে যদি উনি না থাকতেন এই দেশে কি হইতো ভাবতে পারেন একবার। উনি যদি বাইকা বসতো, উনি যদি ওনার আত্মীয়র পক্ষে যাইতো, মানে শেখ হাসিনার পক্ষে, দেশের কথা না ভাইবা, আমাদের জান মালের কথা না ভাইবা, ওনার আত্মীয়র কথা ভাবতেন, তাহলে কি দাঁড়াইতো, কত রক্ত ঝরত, এবং এতদিনও কি আমরা স্বাধীনতা পাইতাম? হয়তো লড়াই চলতেই থাকতো, কিছুই বলা যায় না। কিন্তু ওই যে উপরওয়ালার একটা ইশারা, ওই ইশারাই 5ই আগস্টে যা হবার হয়েছে। এবং এই 5ই আগস্টের সঙ্গে উনি ওয়াকার সাহেবের অবদান কেউ অস্বীকার যাইতে পারবেন না। অনেকে দেখি অনেক কথা বইলা ফেলায়, যেটা উনি উল্লেখ করছে ওনার ভাষণে, যে বলছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করবেন না, আক্রমণ করবেন না, সমালোচনা করেন, পরামর্শ দেন, আমরা আপনাদের সঙ্গেই তো আছি, আপনাদের জন্যই তো আমরা। এবং সেটা তো প্রমাণও করছে উনি 5ই আগস্টে। তারপরও কেন সন্দেহ? আমি কিন্তু সন্দেহ করতাম না, আমার একটা সম্মান ছিল ওনার প্রতি। আর আমার ওনার চেহারা দেখলে বুঝতে পারি, কেন জানি আমি বুঝতে পারি যে উনি দিল থেকেই সবকিছু বলতেছেন, উনি মন থেকে বলছেন। কেউ কাদা ছুড়াছুড়ি করেন না, প্লিজ কাদা ছুড়াছুড়ি করেন না। যা দেখতেছি গত 7 মাস, আপনারা সবাই একে অপরের দিকে শুধু কাদা না ভাই, গোবর ছিঁড়া মারতেছে, গোবর না আরো খারাপ কিছু, মানুষের ওইটা ছুঁড়া মারতেছে, মানুষের বিষটা ছুঁড়া মারতেছে, দুর্গন্ধ, চারিদিকে দুর্গন্ধ। অথচ দেখেন 5ই আগস্টের আগে সবাই কিন্তু এক জায়গায় ছিল, সবাই এক জায়গায় ছিল বইলাই, বিরাট একটা ঐক্য ছিল বইলাই কিন্তু ছাত্র জনতা সফল হয়েছিল, আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিতে পারছে। হ্যাঁ ভাই, আমরা মুক্তি পাইছি ভাই, আমরা বন্দী ছিলাম, সবাই বন্দী ছিলাম। আপনি 15-16 বছরের ইতিহাসটা একটু ঘাইটা দেখেন ভাই, নিরপেক্ষ বিচার করেন ভাই, কোন স্বাধীনতা ছিল না। এই যে আজকে যেভাবে কথা বলতেছি, এই কথা কি কেউ বলতে পারত? এমন কি এই যে ওয়াকার সাহেব যে কথাগুলো আজকে বলছে, উনি কি বলতে পারতো 5ই আগস্টের আগে এই কথাগুলা? বলতে পারতো কি ভাই? বুকে হাত দিয়া বলেন, কারো ক্ষমতা ছিল বলার? আমার মতো লাইলুকাঞ্জু পত্রিকা বলবে, কারোই তো ক্ষমতা ছিল না। হ্যাঁ, যাদের ক্ষমতা ছিল তারা সেফ জোনে থেকে কথা বলছে, সবাই কথা বলছে, এবং দেশের ভিতর থেকেও যারা কথা বলছে ওরা কিন্তু রাগ ঢাক এবং সংবিধান আইন কানুন মাইনা কথাবার্তা বলছে, ডিজিটাল আইন মাথায় রেখে কথাবার্তা বলছে। কিন্তু এখন কি আমরা ওগুলো মাইনা চলতেছি? মাইনা চলতেছি না, যা ইচ্ছা তাই বলে দিতেছি ভাই, যা ইচ্ছা তাই বলে দিতেছি। এবং এক দল আরেক দলকে ওই যে বিষটা ছুঁড়া মারতেছি, মানুষের বিষটা ছুঁড়া মারতেছি। আমরা তো এক জায়গায় নাই রে ভাই, দূরে সরে গেছি। কারণ কি জানেন? আমরা দেশের মানুষের কথা ভাবতেছি না, একদমই না। দেশের সাধারণ মানুষের কথা কেউ ভাবতেছে না, যে যার মতো তার দলের লোকের কথা ভাবতেছে, এবং কিভাবে ভোট ব্যাংক বানানো যায় সেই কথা ভাবতেছে। দেশের কথা কেউ ভাবতেছে না, দেশের স্বাধীনতার কথা ভাবার তাদের সময় নাই, একদমই নাই। দেখেন ওয়াকার সাহেব কিন্তু বারবার বলছে, আপনারা যদি নিজেদের মধ্যে হানাহানি করেন তাহলে এই দেশের স্বাধীনতা হুমকির মুখে। হ্যাঁ, স্বাধীনতা হুমকির মুখে। একটু বুঝার চেষ্টা করেন, আমরা কোত্থেকে মুক্তি পাইছি? শুধু একজন শেখ হাসিনা থেকে মুক্তি পাইনি, কিন্তু আমরা একটা রাহুল দ্রাস থেকে মুক্তি পাইছি। যে রাহুল দ্রাস গত 53 বছর আমাদেরকে চুইসা নিতেছিল ভাই। ইস্ট পাকিস্তান যে চুষতেছিল ওয়েস্ট পাকিস্তান, যার জন্য তাদের সঙ্গে আমরা লড়াই কইরা এদেশ স্বাধীন করছি। হ্যাঁ, এদেশ স্বাধীন করছি, কিন্তু ভিতরে ভিতরে যারা চুষতেছিল আমরা দেখতেছি, বুঝতেছি, বলতে পারতাম না। কারণ ওই যে আয়না ঘরের ভয়, গুমের ভয়, আমরা বলতে পারতাম না, কেউ মুখ খুলতে পারতাম না। কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু গুম, খুন, রাহাজানি, এইসব কারণেই কিন্তু ওই যে আর্মির সমালোচনা হয়, পুলিশের সমালোচনা হয়, র্যাবের সমালোচনা হয়। কিন্তু ওয়াকার সাহেব বলছে যে হ্যাঁ, সমালোচনা করেন, কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। এই আর্মি, পুলিশ, র্যাব
আনসার এবং সরকারি আধা সরকারি মানুষের কারণেই এখনো আমাদের পতাকা অক্ষত আছে, আমাদের দেশ অক্ষত আছে। আমরা যদি নিজেদের মধ্যে এরকম বিবাদ করি, তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে। হ্যাঁ, তৃতীয় পক্ষ সুযোগ নিবে। যেমন এখন ওই যে চোর ডাকায় তৃতীয় পক্ষ, এরা কি ভাবতেছে, হায় হায় এরা তো নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া বিবাদ, হ্যাঁ এরা নিজেদের সঙ্গে নিজেরা বিবাদ করতেছে, ঝগড়া বিবাদ করতেছে রাজনীতির মঞ্চে দাঁড়ায়া। সো ওই সুযোগটা ওরা নিতেছে, আর এই সুযোগটা কইরা দিতেছে কারা, এটা তো আমরা সবাই বুঝি। উনি কিন্তু ইঙ্গিত দিছে কিন্তু যে আপনারা বিবাদ করবেন, এই সুযোগ কিন্তু তৃতীয় পক্ষে নিবে। তৃতীয় পক্ষকে আমরা তো জানি, যাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা তো চাইবেই ভাই একটা অরাজকতা সৃষ্টি করতে। দেখেন ওয়াকার সাহেব কিন্তু বলছিল 18 মাস পর নির্বাচন, 18 মাস যাবার আগেই কিন্তু নির্বাচন হচ্ছে। হ্যাঁ, এই 18 মাস পুরো হওয়ার আগেই কিন্তু ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিছে। তার মানে উনি যেটা প্রথম দিন বলছিলেন, বিদেশি কোন একটা পত্রিকায় ইন্টারভিউতে উনি বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হইতে পারে, তখন সরকার পক্ষে থেকে বলছিল যেটা ওনার কথা, সরকার তো বলে নাই, আমরা এখন ওই ডিসিশন দেই নাই। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওয়াকার সাহেবের কথাই ঠিক হইল। উনি কিন্তু একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতেছে, আমাদেরও দেখা উচিত। আমরা এখন যেটা শুরু করছি ভাই, ওই যে দেশের কথা কেউ ভাবতেছি না, দেশের জনগণের কথা কেউ ভাবতেছি না, সবাই দলের কথা ভাবতেছি, আর ওই নির্বাচন করতেছি। এই উপদেষ্টা সরকার আসার 1 মাসের মধ্যেই কিন্তু বলা হয়ে গেছিল 18 মাসের মধ্যে নির্বাচন, কিন্তু ওই একই জায়গায় ওই লেবু চিপতে চিপতে তিতা পিড়া ফালাইছি, আর ওই তিতার কারণে উনি বলছেন যে 7 মাস সব কিছু ফলো করলাম কিন্তু আর বরদাস্ত করব না। উনি সাবধান করছে, কিন্তু সাবধান করছে কাদের সাবধান করছে ভাই জানেন? রাজনীতির দলদের সাবধান করছে, সবাই সাবধান করছে। কারণ রাজনীতির দলের নেতারা যদি সাবধান হয়ে যায়, দেখবেন নিচে কর্মীরাও সাবধান হয়ে যাবে, উল্টা পাল্টা বক্তব্য রাখবে না। হায় হায়, একজনকে দেখলাম কি একটা বক্তব্য দিছে, এই বেকুব বলতেছে কোরআনের কোথায় লেখা আছে ইসলামিক রাষ্ট্র করা যাবে? কোরআন কি কোনো অনুমতি দেয় ইসলামিক রাষ্ট্র করার জন্য? কত বড় বেকুব! এদের কাছে দেশের ভবিষ্যৎ কি? অন্ধকার ভাই, অন্ধকার। এরা জানেই না কিছু, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। গতকাল সারা দেশ থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে একটা বর্ধিত সভা হয়েছে দিনব্যাপী। সেখানে বক্তৃতা করেছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আরো সবাই টপ লিডার্স সবাই কথা বলেছেন। কিন্তু এই দুজন নীতি নির্ধারকের, সর্বোচ্চ নীতি নির্ধারকের বক্তৃতা, বিশেষ করে জনাব তারেক রহমানের বক্তৃতা থেকে আমরা সরকারের সাথে আগামী দিনে বিএনপির কিছুটা মতপার্থক্য বা সেটা এক ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বলে এক ধরনের আভাস পাচ্ছি আমরা। সেটা কেন, কিভাবে, সেটা আমরা জানতে চাইবো, সেটা বুঝতে চাইবো, এভাবে বলবো তাদের বক্তব্য থেকে। জনাব তারেক রহমানের বক্তব্যটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে তিনিই আসলে দলের প্রধান নীতি নির্ধারক। বেগম খালেদা জিয়ার একটা বক্তৃতা, আসলে রেকর্ডেড বক্তৃতা প্রচার করা হয়েছে, আমি মিডিয়ায় যেটা দেখলাম, পত্রিকায়। তিনি অসুস্থ এবং যেহেতু চিকিৎসাধীন আছেন, তাই তার বক্তৃতাটা, কথা ছিল উনি কানেক্টেড থাকবেন, কিন্তু হয়নি। তার বক্তৃতার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো এখনো চক্রান্ত আছে এবং এই চক্রান্তকে কাটিয়ে ওঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেটা বলছেন। তারপরে এই জায়গাটা একটু পরিদলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদেরও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, এই জায়গাটা খেয়াল করি, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। সো সংস্কার প্রশ্নেও তিনি বিএনপি দীর্ঘদিন থেকে যে কথাটা বলছে, ঠিক সেই জায়গাটাই পুনরুল্লেখ করেছেন, ন্যূনতম সংস্কার করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। তিনি একই সাথে সবাইকে সতর্ক করে বলেছেন, আমরা এমন কিছু যাতে না করি যাতে আমাদের এই বিজয়ের ব্যাপারটা, বিজয়টা
নষ্ট হয় বা সেটা প্রশ্নের মুখে পড়ে। আমি ধারণা করি তার দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ভঙ্গের বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটাকে ইন্ডিকেট করেছেন। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য সকল পক্ষকেও একই আহ্বান তিনি জানিয়েছেন। আর এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট আসলে, সেটা বেগম খালেদা জিয়ার স্পিচের ডিসেন্সি। একটা মানুষ দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন, অকল্পনীয় রকম বিভৎস রকম নিপীড়নের শিকার হয়েছেন। যে বয়সে তিনি জেলে গেছেন তা জেলে থাকারই কথা ছিল না। একজন নারী যার বয়স অনেক, যিনি অসুস্থ, যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার জামিন পাওয়ার সব রকম রাইট থাকার পরও তিনি জামিন পাননি। এমনকি তার জামিন ঠেকানোর জন্য আপিল বিভাগেও দফায় দফায় সরকার তখন গিয়েছিল, আমাদের মনে আছে। সেই মানুষটা এমনকি জেলে থেকে উনি সঠিক চিকিৎসা পাননি। ওনার নানাবিধ অসুখের মধ্যে লিভারের অত্যন্ত কঠিন একটা অসুখ, ওনার লিভার সিরোসিস আছে, যেটার জন্য এখন তিনি ট্রিটমেন্টে গেছেন। এত পরিমাণ অত্যাচার নিপীড়নের পরও তিনি একটা পাল্টা তোপ দাগেননি আওয়ামী লীগের দিকে। মানে তার ব্যক্তিগত মূল্য, মানে অনেক কিছুই আছে। তার সন্তান, এক সন্তান মারা গেছে, আরেক সন্তানের সাথে তার দীর্ঘ দিনের বিচ্ছেদ, সব কিছুর পরও কি অবিশ্বাস্যভাবে, কি মানে এটা অসাধারণ ব্যাপার। মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার এই ব্যাপারগুলো লিখিত থাকবে। প্রত্যেকটা মানুষেরই ভুল থাকে, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম থাকে, কারণ প্রত্যেকে মানুষ। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তার দেশ চালানোর প্রচুর সমালোচনা আমরা করতে পারবো, বিভিন্ন ক্ষেত্রে করতে পারি, আমি আপনারা যে কেউ পারি। রাজনীতিতে কতগুলো মাইল ফলক। অনেক আগে একবার বলেছিলাম যে এই মুভমেন্টের যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াইটা এই পর্যায়ে থাকলো, তার পেছনে শেখ খালেদা জিয়ার বিরাট আত্মত্যাগ আছে। আমি আলাদাভাবে ভিডিও করেছিলাম, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়ে যাননি, কোনো রকম কোনো সমঝোতায় শেখ হাসিনার সাথে আসেননি। আর এই বক্তৃতাটা আমি অনেক সবাইকে অনুরোধ করব শোনার জন্য, এবং চিন্তা করুন একটু যে শেখ হাসিনা হলে এখানে কি করতেন। একজন বর্বর মানুষ, একজন বর্বর শেখ হাসিনার এই জায়গায় কি করতেন, জাস্ট কল্পনা করলেই এ দুটো পোলের মধ্যে, দুটো মেরুর মধ্যে দুজনের অবস্থান। আমাদের ভবিষ্যৎ রাজনীতি থেকে প্রত্যেকটা মানুষের যে সৌন্দর্য আছে, যা গ্রহণীয় আছে, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। সো উনি এরকম একটা নজির আজকে, মানে এটা আগে রেকর্ড করা, কিন্তু তিনি স্থাপন করেছেন। তারেক রহমানের বক্তৃতায় আসি। আসলে এটা দিয়ে আমরা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকের চিন্তাটা বুঝতে পারবো। তিনি এবার মোটামুটি সরকারকে একটু চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, চাপ দিচ্ছেন, এভাবে বলা উচিত হবে। আমি পড়ি, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এ নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো নিজেদের কর্মপরিকল্পনা, অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না। খুব ক্লিয়ারলি বলছেন, এবং সত্যিকার অর্থেই কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আছে যেগুলো বিভ্রান্তিকর, আনডাউটেডলি। তবে একই সাথে তিনি রেকগনাইজ করেছেন এটা আসলে ঠিক। আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের ক্ষেত্রে একেবারে কনসিস্টেন্ট আছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। যেখানে দেশের বাইরে তার সাথে কেউ দেখা করতে আসলো, এই কয়েকদিন আগেই কয়েকজন বিদেশি তার সাথে দেখা করতে এসছে, তাদের সাথেও তিনি ঠিক একই কথাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করছেন। কিন্তু আসলে তার এই বলাটাই যথেষ্ট না, কারণ তারই ক্যাবিনেটের যদি কোনো সদস্য তারা সরকারের অংশ, তারা যখন ভিন্ন কোনো কথা বলে সেটা কনফিউশন তৈরি করতে পারে, এবং জনাব তারেক রহমান সেটায় একটা সতর্ক বার্তা দিলেন। যেটা নিয়ে বলেছি যে মূল চ্যালেঞ্জ যেটা, সেটা নিয়ে একটু পরে আসছি, সেই জায়গায় আসবো। তিনি তারপর যেটা করেছেন যে তার যে প্রতিশ্রুতি আছে সেগুলোর কথা বলেছেন, ক্ষমতায় আসলে তিনি কি করবেন, তার দল কি করবেন সেগুলো করবেন, বিচার করবেন, মানুষকে সব রকম সুযোগ সুবিধা দেবেন। তারপরে তিনি
মানে বারবার ওই নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছেন, যাতে নির্বাচনটা ঠিকঠাক মতো হয় সেটার কথা বলেছেন। এখানে আরেকটা সিগনিফিক্যান্ট জিনিস আছে, যেটা আমি আগেও তাকে দেখেছি, মাঝখানে কিছুদিন আমি অন্তত সম্ভব মিস করে থাকতে পারে, ওনার কোনো বক্তব্যে থাকতেও পারে, কিন্তু এর আগে উনি একাধিকবার একটা কথা বলেছেন যেটা আমি সবসময় উল্লেখ করেছি, সেটা হচ্ছে সংস্কার নিয়ে। যেহেতু বাংলাদেশে এখন একটা সংস্কার খুব গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা, সরকারও সেই ব্যাপারে কাজ করছেন, সরকারের সংস্কার কমিশন হয়েছে এবং মূল 6টা সংস্কার কমিশনের রিপোর্টের পর এখন ঐক্যমত্য কমিশন হয়েছে, যারা সবগুলো দলের সাথে, সব স্টেক হোল্ডার্সের সাথে বসে কতটুকু সংস্কার এখন করা হবে, কতটুকু ভবিষ্যতে করা হবে সে আলোচনা করবেন। এবং বেগম খালেদা জিয়াও ন্যূনতম হলেও সংস্কারের কথা বলেছেন। যারা তারেক রহমানের যে বক্তব্যটা সিগনিফিক্যান্ট, এটা খুবই চমৎকার এবং আমি এটা এই রকম একটা চিন্তা থাকা উচিত বলেই মনে করি। সেটা হচ্ছে 31 দফার প্রসঙ্গ এনে তিনি বলেছেন যে এটা একেবারে ফিক্সড কিছু না, এটা কিন্তু উনি আগেও কয়েকবার বলেছেন, অনেকদিন পর, আমি অ্যাটলিস্ট অনেকদিন পর শুনেছি, এর মাঝে উনি বলেছেন কিনা আমি নিশ্চিত নই, যে এগুলো সংযোজন বিয়োজন করা যাবে। এবং বলেছেন সরকারের যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে মূলগত জায়গায় মেজর পার্থক্য আছে এমন জায়গাও খুব বেশি নাই। সো এই রিয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কোনো ভুল নাই। বিএনপি যখন বলে যে সংস্কার, যখন সংস্কার আজকে বলছে সংস্কার, আসলে বিএনপি তার বহু আগে থেকে বলছে, দ্যাট ইজ ভেরি ট্রু। তারা তাদের 27 দফা করেছিলেন, পরে গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলের সাথে মিশে 31 দফা করা হয়েছে, সেগুলো আগে থেকে বলা হয়েছে। এবং এটা মধ্যে আমার ব্যক্তিগত অপিনিয়ন, বেশ কিছু জায়গায় কিছু অস্পষ্টতা আছে। এবং শুধু সেটা না, গণ অভ্যুত্থানের আগে জনগণের এক্সপেকটেশন, বিশেষ করে আমি জনগণ বলতে আমরা যে মানুষগুলো সোসাইটির কনসাস অংশ, তাদের এক্সপেকটেশনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা আসলে বেড়েছেও। আমি আশা করি, বিশ্বাস করি বিএনপি এই প্রয়োজনের জায়গাটা রিয়ালাইজ করবে। এবং আমি জনাব তারেক রহমানের বক্তৃতা অন্তত দেখছি তিনি খোলা মনে আছেন। সুতরাং এই আলোচনার মাধ্যমে যদি আমরা খুব অ্যাডভেঞ্চারাস কিছু করতে না চাই, অনেক কিছুই করা সম্ভব হতে পারে। এবং এটা ডিপেন্ড করবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ঐক্যমত্য কমিশন, কারণ এই 6 কমিশনের প্রধানকে আবার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। এবার যে জায়গাটা আসলে মূল সংকট, এবং এখানে বেশ টাফ কথা উনি বলেছেন, আমরা সামনে আসলে এটাকে ঘিরে বড় সংকট দেখার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। উনি কি বলেছেন সেটা একটু পড়ি। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। মানে বিএনপি আস্তে আস্তে সরকারকে ক্রিটিক করার ক্ষেত্রে কঠিন ভাষা ব্যবহার করছে, আরো কঠোর হয়ে উঠছে। এটা অস্বাভাবিক না যে সরকারের বয়স 7 মাসে পড়তে যাচ্ছে, সেই সরকারকে আসলে এগুলো ফেস করতে হবে। একটা সময় পর্যন্ত প্রত্যেকেই ছাড় দিয়েছে এবং সেই ছাড়টা নিশ্চয়ই অসীম সময় হবে না। তারপর তিনি বলছেন সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চেয়েছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। মানে দেশের সাধারণ আইন শৃঙ্খলাই ঠিক নাই, সেখানে স্থানীয় সরকার, এটা নিয়ে আমি অলরেডি বেশ কিছু টিভি চ্যানেলে কথা বলেছি। আমি এখানকার জন্য আলাদা একটা ভিডিও করব, মানে আমার টেক নিয়ে, যে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত কি অনুচিত। তারপর তিনি বলছেন গণতন্ত্রকে আমি জনগণ মনে করে স্থানীয় সরকার নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে তা হবে পলাতক স্বৈরাচারদের দোসরে সারা দেশের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না। খুবই টাফ কথা বলছেন এবং এই ধরনের একটা অভিযোগ কেউ কেউ করেন, কারণ এখানে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হয় না, বহু ক্ষেত্রে তারা নেমে যেতে পারেন। এবং এর আগে আমরা দেখেছি তারা কেউ কেউ এদের পক্ষে কথা বলেছেন যে এদের কেউ কেউ যদি ক্ষমা টমা চায় তারা নির্বাচন করতে পারবে এবং তাদেরকে দল তৈরিতে সাহায্যের জন্য কাউন্সিলরদেরকে ঢাকায় এনে জাতীয় নাগরিক কমিটি একবার মানে শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদেরকে
এনে তাদেরকে দল তৈরি করার জন্য সাহায্যও চেয়েছিল। সুতরাং এই চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে। উনি খুব কঠোর সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি বলছেন, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। দুটো বাক্য আমি আবারও পড়ি। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে দূরে সরে আসুন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। সরে আসুন একটা শক্ত ধরনের আহ্বান। মানে এটা হতে পারতো যে তারা সরে আসবেন আশা করি, এভাবে বলা যেতে পারতো, বাট ইট ওয়াজ ডিরেক্ট এবং সরাসরি বলে আমি মনে করি সরকারের একটা বার্তা দিতে চাইছেন জনাব তারেক রহমান যে এই ব্যাপারে তারা অত্যন্ত কঠোর। এর আগে অবশ্য আমরা বিএনপি মহাসচিবকে দেখেছি যে কোনোভাবেই তারা একটা স্থানীয় সরকার নির্বাচন অ্যাকসেপ্ট করবেন না। বিএনপির আরও স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স এবং আরও গুরুত্বপূর্ণ নেতারাও এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আবারও বলছি, এটা নিয়ে আমি আমার টেকও বলবো আমি কি মনে করি এবং কেন মনে করি। সো আমরা এইটাকে কেন্দ্র করে আসলে একটা সংকট বা সংঘাত দেখতে পারি। কারণ অপরপক্ষে যে স্টুডেন্টদের সংগঠনগুলো আছে তারা তখন রাজনৈতিক দল হয়ে ওঠেনি, তারা আজ মাত্র তারা রাজনৈতিক দল হয়ে উঠবে। তার আগেই তারা এই স্থানীয় সরকার নির্বাচনের আলাপ তুলেছেন। সরকারের দিক থেকে স্থানীয় সরকার নির্বাচনের আলাপ উঠে এসেছে ওয়াইড স্প্রেড সারা দেশে, জামায়াতের দিক থেকে হয়েছে। সুতরাং আবারও আমরা একটা ইস্যুকে কেন্দ্র করে দুটো ভাগ হয়ে যাওয়া দেখতে পাচ্ছি এবং সত্যিকার অর্থে স্থানীয় নির্বাচনের সাথে দুই পক্ষের যে রাজনৈতিক দলগুলো বা দল জোটের মতো হয়েছে আছে তাদের রাজনৈতিক ভাগ্য ভবিষ্যতের সাথে আসলে এটার সম্পর্ক আছে। সুতরাং আগামী দিনে এটাকে ঘিরেই সংকট তৈরি হতে পারে বা মোটামুটি নিশ্চিত যে সংকটটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়ে গেছে। কারণ জনাব তারেক রহমান দীর্ঘ সময় এটা নিয়ে কথা বলেছেন, অনেকগুলো বাক্য ব্যবহার করেছেন এবং খুবই টাফ ধরনের বাক্য, যার মধ্যে প্রধান যুক্তি দুটো। একটা হচ্ছে এমনিতেই আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না, সরকার পেরে উঠছে না, সেখানে এই নির্বাচনগুলো দিয়ে আরো অস্থিতিশীলতা তৈরি হবে। কিন্তু এটাকে নিয়ে তার যে প্রধান অভিযোগ যে এটা আদতে যে পালিয়ে যাওয়া রেজিম তাদের যে দোসররা আছে, তাদের যে সাঙ্গপাঙ্গরা আছে, তাদেরকে পুনর্বাসন করার এক ধরনের চেষ্টা। ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ। সো আমরা সামনে দেখব এটাকে ঘিরেই আসলে আমাদের রাজনীতির ইমিডিয়েট সংকটটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা করি যে সরকার সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে এই কাজগুলো, এই বিষয়গুলো ঠিক করবে। কোনো কিছু চাপিয়ে দেয়া আমরা আসলে অ্যাফোর্ড করতে পারবো না। কারণ কোনো একটা ইস্যুতে মাঠে দুটো পক্ষ পরস্পরের বিরুদ্ধে যদি নেমে যায়, দুটো পক্ষ বলতে এখন বিএনপি তো আছেই, তার বিরুদ্ধে অলরেডি জামায়াত দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল, এখন ছাত্রদেরও রাজনৈতিক দল তৈরি হচ্ছে। সবাই যদি মাঠে এই ব্যাপারে অস্থিরতায় জড়িয়ে পড়ে বা সরকার যদি বিএনপিকে অ্যাগ্রি না করিয়ে নির্বাচনটায় ঢুকে পড়ে, তাহলে খুব ভয়ঙ্কর সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রত্যেকটা জিনিসই কেউ না কেউ খুবই পছন্দ করবে। কারা পছন্দ করবে আমরা খুব বুঝি, বহুবার বলা হয়েছে। আমরা আশা করব সেরকম কোনো পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাবে না। কিন্তু আমি একটা অ্যালার্মিং সাইন দেখতে পেয়েছি গতকাল এই বর্ধিত আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।